যেমন রিলেশনশিপে যখন দুজন মানুষ থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে কাপল। কিন্তু যদি এরকম হয় যে একটা রিলেশনশিপ, যে রিলেশনশিপে একের অধিক মানুষ থাকে এবং প্রত্যেকেরই কনসেন্ট থাকে, অর্থাৎ কেউ আসলে অপোজ করছে না, একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরিতে কেউ থাকতে চায় না। কিন্তু যদি এরকম হয় যে কেউ খুব নর্মালি একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি বা মেনে নিচ্ছে, এই ধরনের রিলেশনশিপকে বলা হয় হচ্ছে পলিঅ্যামোরাস রিলেশনশিপ। এবং পলিঅ্যামোরাস রিলেশনশিপের মধ্যে যদি 3 জন মানুষ থাকে তাহলে এই 3 জনকে বলা হয় হচ্ছে, এই ধরনের ক্যারেক্টারকে বলা হয় হচ্ছে এমিনেবল ক্যারেক্টার। এমিনেবল হচ্ছে সেই ধরনের মানুষ, ইংরেজিতে এরকম অনেক অনেক অ্যাডভান্সড ওয়ার্ড আছে যেটা আপনি জানেন না, ইভেন অনেক নেটিভ ইংলিশ স্পিকাররাও জানে না। দ্যাট ডাজেন্ট মিন যে ওইটার জন্য আপনার আইএলটিএস এক্সাম খারাপ হবে। হ্যালো ভিউয়ার্স, শুভ সময়, শুভ বাংলা নববর্ষ। মাত্র কিছুদিন আগেই বাংলা নতুন বছর 1431 শুরু হয়েছে। আজ বৈশাখের 7ম দিন। যেহেতু বাংলা নতুন বছর মাত্র কিছুদিন আগেই শুরু হয়েছে, তো আমার মনে হলো আপনাদেরকে একটা বাংলা উপন্যাসের গল্প শোনাই। কিন্তু এটা কিন্তু যে সে বাংলা উপন্যাস নয়, বরং বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোম্যান্টিক উপন্যাস, দ্য ফার্স্ট বেঙ্গলি রোম্যান্টিক নোভেল, ফার্স্ট সাকসেসফুল বেঙ্গলি রোম্যান্টিক নোভেল, কপালকুণ্ডলা। আপনারা অনেকেই হয়তো নামটা শুনে থাকবেন। বঙ্কিমচন্দ্রের জীবনী পড়তে গিয়ে আমাদের বাংলা বইতে আমরা অনেকবার এই উপন্যাসটার নাম পড়েছি এবং বিভিন্ন পরীক্ষায় এমসিকিউতে দাগিয়ে এসেছি। এই উপন্যাসের গল্পই আজকে আপনাদের শোনাবো, তবে একটু ভিন্নভাবে। যেহেতু আমার এই চ্যানেলের দর্শকরা আইএলটিএসের প্রস্তুতি নিচ্ছেন এবং এই চ্যানেলে আমি আইএলটিএস নিয়ে বেশি কথাবার্তা বলে থাকি, ইংরেজি ভোকাবুলারি বা ইংরেজি নিয়ে অনেক বেশি কথা হয়, আজকে কপালকুণ্ডলা উপন্যাসের গল্প শুনতে শুনতেও আমরা কিছু ইন্টারেস্টিং ইংরেজি শব্দের সঙ্গে পরিচিত হব। তবে আমাদের মূল উদ্দেশ্য থাকবে কপালকুণ্ডলার গল্পটা জানা এবং তার সঙ্গে অবশ্যই স্বাভাবিকভাবেই কিছু ইন্টারেস্টিং ইংরেজি শব্দও আমরা জানব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গল্পটা শুরু করার আগে উপন্যাসের যে নাম এবং যে নাম চরিত্র অর্থাৎ কপালকুণ্ডলা, এই শব্দটার অর্থ একটু জেনে নিই। এটা যদিও বাংলা শব্দ, তবে আমার কাছে মনে হয় যে অনেকের কাছে হয়তো এটা একটু কঠিন লাগে। কপালকুণ্ডলা এটা বলতে আসলে কি বোঝায়? তো কপালকুণ্ডলা এই শব্দটার যদি আমরা একটু ভাঙি তাহলে দেখা যাবে যে কপাল প্লাস কুণ্ডল, কপালকুণ্ডলা, অর্থাৎ এখানে এমন একজন নারীর কথা বলা হয়েছে যার ভাগ্যে বা কপালে কুণ্ডলী রয়েছে বা প্যাচ রয়েছে, অর্থাৎ মন্দ ভাগ্যের অধিকারী এক নারীর কথা এখানে বলা হয়েছে। এই উপন্যাসের যে নাম চরিত্র কপালকুণ্ডলা, সে আসলে হতভাগ্য একজন নারী। তার কপালটা খুব ভালো না এবং তার জীবনে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত এই উপন্যাসে উঠে এসেছে, যার কারণে উপন্যাসের এই চরিত্রটির নাম কপালকুণ্ডলা, নাম চরিত্র, এবং উপন্যাসের নামটাও কপালকুণ্ডলা। তো কপালকুণ্ডলা অর্থ হচ্ছে হতভাগ্য নারী। এই কপালকুণ্ডলা শব্দটির ইংরেজি প্রতিশব্দ যদি আমরা খুঁজতে চাই তাহলে সরাসরি তো কপালকুণ্ডলা শব্দের ইংরেজি প্রতিশব্দ পাওয়া যাবে না, তবে এটার কাছাকাছি যে প্রতিশব্দ সেটা আমরা বলতে পারি। আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ইল ফেটেড ওম্যান। ইল ফেটেড ওম্যান অর্থাৎ যার ভাগ্যটা খুব খারাপ, যে নারীর ভাগ্য খুব খারাপ, তাকে আমরা বলছি কপালকুণ্ডলা। এর আরও দু একটা সিনোনিম এরকম হতে পারে, আনফরচুনেট ওম্যান, এবং আরেকটা সুন্দর সিনোনিম হতে পারে স্টার ক্রসড ওম্যান। স্টার ক্রসড ওম্যান, স্টার ক্রসড কেন বলা হচ্ছে? হিন্দু জ্যোতিষীদের মতে বা যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করে থাকেন তারা জানেন যে হিন্দুরা যে কুণ্ডলী তৈরি করে সেখানে নক্ষত্রের বিচার করে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। তো স্টার ক্রসড বলতে বোঝানো হচ্ছে যেখানে দুইটা নক্ষত্র ক্রসড হয়ে থাকে, সেই মানুষের যার কুণ্ডলিতে দুইটা নক্ষত্র ক্রসড হয়ে থাকে তার ভাগ্যটা আসলে খুব ভালো হয় না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কপালকুণ্ডলা মানে স্টার ক্রসড ওম্যান, ইল ফেটেড ওম্যান অর আনফরচুনেট ওম্যান, যার ভাগ্য, যে নারীর ভাগ্য খুবই খারাপ। তো কপালকুণ্ডলা অর্থ নিয়ে অনেকটা বলা হয়ে গেল, আমরা বুঝে গেলাম যে এই উপন্যাসে যে নারীর গল্প বলা হয়েছে তার ভাগ্যটা আসলে ভালো হবে না এবং তার জীবন সুখের হবে না। তো কপালকুণ্ডলার গল্পে দেখা যায় যে অনেক ছোট বয়সে কপালকুণ্ডলাকে পর্তুগিজ জলদস্যুরা একটা নির্জন দ্বীপে ফেলে রেখে যায় এবং তার বাবা মাকে মেরে ফেলে।
এই ছোট্ট কপালকুণ্ডলাকে সেই নির্জন দ্বীপে উদ্ধার করে এক কাপালিক। তো কাপালিক কারা আমরা সম্ভবত চিনি, আমরা মুভিতে দেখেছি, বাস্তবে কেউ না দেখে থাকলেও আমরা মুভিতে অনেক কাপালিক সন্ন্যাসী দেখেছি যারা সাধারণত শিব অথবা কালীর পূজা করে থাকে এবং তাদের উদ্দেশ্যে নরবলি দিয়ে থাকে, যারা গলায় সাধারণত মাথার খুলি ঝুলিয়ে বেড়ায়। এই ধরনের লোকগুলো কাপালিক বলা হয়। তো এরকম একজন কাপালিক কপালকুণ্ডলাকে উদ্ধার করে ওই নির্জন দ্বীপে। উদ্ধার করে বলতে তখন ওই ছোট্ট কপালকুণ্ডলাকে সেই আসলে পালন করে, সেই আসলে বড় করে, কিন্তু তার উদ্দেশ্য ভালো থাকে না। তার উদ্দেশ্য থাকে যে সে কপালকুণ্ডলা যখন বড় হবে এবং সে যখন পূর্ণ বয়স্কা হবে তখন তাকে কালীর উদ্দেশ্যে সে বলি দিবে, এরকম একটা চিন্তা ভাবনা করে সে কপালকুণ্ডলাকে বড় করতে থাকে। তো এই যে কাপালিক চরিত্রটি, এই চরিত্রটি হচ্ছে এই গল্পের ভিলেন বলা যেতে পারে বা অ্যান্টাগনিস্ট। যে কোনো একটা গল্প বা নাটকে অ্যান্টাগনিস্ট হচ্ছে সেই ক্যারেক্টার যেটা সাধারণত গল্পের মূল চরিত্রের জীবনে বিভিন্ন রকম বাধার সৃষ্টি করে থাকে, অর্থাৎ ভিলেন আমরা সাধারণভাবে যাদেরকে বলে থাকি তারাই হচ্ছে অ্যান্টাগনিস্ট। তবে ভিলেন আর অ্যান্টাগনিস্টের মধ্যে কিন্তু সূক্ষ্ম একটু পার্থক্য আছে। এটাকে সরাসরি সিনোনিম বলা যায় না, বাট মোটামুটি আমরা এটা সিনোনিমাস অর্থে ব্যবহার করতে পারি। তো এই গল্পের অ্যান্টাগনিস্ট হচ্ছে কাপালিক। তাহলে এই গল্পের প্রোটাগনিস্টকে, প্রোটাগনিস্ট মানে হচ্ছে গল্পের মূল চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র বা হিরো সাধারণত আমরা যাকে বলে থাকি। তাহলে এই গল্পের প্রোটাগনিস্টটা কে? কপালকুণ্ডলা, নাকি তাকে এখান থেকে যে উদ্ধার করে নিয়ে যাবে সে আসলে কে, সেটা আমরা একটু পরে জানবো। তো গল্পটা এরকম, কপালকুণ্ডলাকে পর্তুগিজ জলদস্যুরা একটা নির্জন দ্বীপে ফেলে রেখে যায় এবং একজন কাপালিক তাকে ছোট থেকে বড় করে। ওই নির্জন দ্বীপে কাপালিক এবং কপালকুণ্ডলা ছাড়াও আর একজন মাত্র লোক থাকে যিনি একজন পুরোহিত, যিনি ওখানে যে দুর্গা মন্দির থাকে সেই দুর্গা মন্দিরে উপাসনা করে, পূজা করে। এই মাত্র 3 জন মানুষ থাকে ওই নির্জন দ্বীপে। ঘটনাক্রমে ওই নির্জন দ্বীপে এসে আটকা পড়ে এক যুবক যার নাম হচ্ছে নবকুমার। সেই কি তাহলে এই গল্পের প্রোটাগনিস্ট বা হিরো? ও কি আসলে কপালকুণ্ডলাকে উদ্ধার করে নিয়ে যাবে এবং তারপরে রূপকথার রাজকুমাররা যেরকম করে খুব সুখে শান্তিতে রাজকুমারীকে নিয়ে বসবাস করতে থাকে, এরকম একটা গল্প হবে কিনা? তো গল্পটা আসলে এরকম হয় না, যেহেতু কপালকুণ্ডলা অর্থাৎ ওর ভাগ্যটা তো ভালো না। ছোটবেলায় ওর বাবা মাকে মেরে ফেলা হয়েছে, পর্তুগিজ জলদস্যুরা ওকে ফেলে দিয়ে গিয়েছে একটা নির্জন দ্বীপে, এবং সেখানে ও যার কাছে বড় হচ্ছে, যে আসলে ওর আশ্রয়দাতা, সেও আসলে ওকে শেল্টার দিচ্ছে না। সেই অর্থে তার একটা অন্য উদ্দেশ্য আছে। সেই কপালকুণ্ডলার জীবনে নবকুমারের আবির্ভাব হয় একদিন। ঘটনাক্রমে নবকুমার বিপদে পড়ে ওই দ্বীপে এসে আটকা পড়ে। তো প্রথমে নবকুমারের সঙ্গে দেখা হয় কাপালিকের। কাপালিক নবকুমারকে প্রথমে আশ্রয় দেয় এবং পরবর্তীতে সে চায় নবকুমারকে কালীর উদ্দেশ্যে বলি দিতে। এই জায়গায় কপালকুণ্ডলার আবির্ভাব হয় এবং কপালকুণ্ডলা নবকুমারকে উদ্ধার করে কাপালিকের হাত থেকে। কপালকুণ্ডলা যদি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হয়, তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোম্যান্টিক উপন্যাস হয়, তাহলে বাংলা সাহিত্যের প্রথম রোম্যান্টিক ডায়লগ হবে, পথিক তুমি কি পথ হারাইছ? এই কথাটি কপালকুণ্ডলা নবকুমারকে বলে। তো এরপর ওখান থেকে নবকুমারকে উদ্ধার করে কপালকুণ্ডলা তার সঙ্গে চলে আসে লোকালয়ে বলা যেতে পারে, নির্জন দ্বীপ ছেড়ে নবকুমারের যে গ্রাম, নবকুমারের যে বাড়ি, সেখানে নবকুমারকে বিয়ে করে কপালকুণ্ডলা চলে আসে এবং ওদের বিয়ের কাজটি করে ওই যে দ্বীপে যে পুরোহিত ছিলেন উনি। তো এখানে এসে মনে হতে পারে যে কপালকুণ্ডলার জীবনে হয়তো যে কুণ্ডল বা প্যাচ ছিল সেটা হয়তো কেটে গিয়েছে, কাপালিকের হাত থেকে সে উদ্ধার পেয়েছে, এখন নবকুমারের সঙ্গে তার জীবনটা খুব সুখের হবে। বাস্তবে সেটা কিন্তু হয় না। তার জীবনের যে কুণ্ডলী, সেই কুণ্ডলী কিন্তু আসলে খোলে না এবং তার জীবনে আরও দুঃখের দিন ঘনিয়ে আসে। কিভাবে আসে? কপালকুণ্ডলা আর নবকুমার যখন ফিরে আসে, নির্জন দ্বীপ ছেড়ে তাদের লোকালয়ে ফিরতে থাকে, সেই সময় পথিমধ্যে তাদের সঙ্গে দেখা হয় নবকুমারের প্রাক্তন স্ত্রীর সঙ্গে, এক্স ওয়াইফ, যার নাম হচ্ছে পদ্মাবতী। এই জায়গা থেকে কপালকুণ্ডলার গল্পটা একটা ত্রিভুজ প্রেমের দিকে রূপ নেয়। পদ্মাবতীকে দেখে নবকুমার প্রথমে চিনতে পারে না,
কিন্তু পদ্মাবতী নবকুমারকে ঠিকই চিনে ফেলে। অনেক ছোট বয়সে পদ্মাবতীর সঙ্গে নবকুমারের বিয়ে হয় এবং একটা দুর্ঘটনাক্রমে পদ্মাবতীর সঙ্গে নবকুমারের বিবাহ বিচ্ছেদ অর্থাৎ ডিভোর্স হয়ে যায়। এরপরে পদ্মাবতী অনেক দূরে চলে গিয়েছে নবকুমারের থেকে এবং তার বয়স বেড়েছে, চেহারাও পরিবর্তন হয়ে গিয়েছে, যার কারণে নবকুমার পদ্মাবতীকে দেখে চিনতে পারে না। কিন্তু পদ্মাবতী ঠিকই নবকুমারকে চেনে এবং তাকে দেখে তার পুরনো প্রেম আবার জাগ্রত হয়ে ওঠে এবং নবকুমারের সঙ্গে কপালকুণ্ডলাকে দেখে তার হিংসা হয়। তার মনে হয় সে তার পুরনো স্বামীর সংসারে আবার ফিরে যাবে এবং সেখানে একটাই বাধা, কপালকুণ্ডলা। কপালকুণ্ডলাকে নবকুমারের জীবন থেকে সরাতে পারলেই পদ্মাবতী নবকুমারের জীবনে আবার প্রবেশ করতে পারে। কিন্তু নবকুমার কি তাই চায়? নবকুমার কিন্তু পদ্মাবতীকে অনেক আগেই ভুলে গিয়েছে। এখন তার জীবনে শুধুই কপালকুণ্ডলা। কিন্তু ভাগ্যের যে পরিহাস, নিয়তির যে পরিকল্পনা, সেটা থাকে অন্য। দেখা যায় যে এই পদ্মাবতী নবকুমার এবং কপালকুণ্ডলার জীবনে এসে বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি করতে থাকে। আর ওই যে কাপালিক, যার কাছ থেকে, যাকে দ্বীপে ফেলে নবকুমার আর কপালকুণ্ডলা পালিয়ে এসেছিল, সে কি বসে থাকবে? সে বসে থাকে না। সেও ফিরে আসে নবকুমারের গ্রামে এবং ফিরে আসে না, অ্যাকচুয়ালি প্রতিশোধ নিতে নবকুমারের গ্রামে আসে, কপালকুণ্ডলার উপরে প্রতিশোধ নিতে। এবং তারপরে শুরু হয় বিভিন্ন রকম দ্বন্দ্ব এবং শেষ পর্যন্ত খুবই মর্মান্তিক একটা পরিণতির দিকে তারা এগিয়ে যায়। কি পরিণতি হয় সেটা আমি বলবো না, সেটা আপনারা বইটা পড়ে জানবেন। এই পিডিএফটা আপনারা কপালকুণ্ডলার যে উপন্যাসের যে পিডিএফ, এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন। একটু কঠিন বাংলা ভাষায় হয়তো লেখা, অনেকেই হয়তো এটা বলবেন যে বঙ্কিম রচনাবলী বা বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসগুলো বা গল্পগুলো, সেটা একটু কঠিন বাংলা ভাষায় লেখা, যেটা আমাদের সঙ্গে পরিচিত না। তো দেখা যাচ্ছে ওটা পড়তে গিয়ে আমাদেরকে ইংরেজি যেমন ভোকাবুলারি শিখতে হয়, বাংলা ভোকাবুলারিও তখন শিখতে হবে। তবে যারা পাঠক আছেন, হয়তো তারা পড়েছেন বা হয়তো পড়েননি, আমার মনে হয় যে অন্তত পড়ে বুঝতে পারা যাবে, এমন না যে বুঝতে পারা যাবে না। আর কিছু কিছু নতুন বাংলা শব্দ, একটু কঠিন উচ্চমার্গীয় বাংলা শব্দ শিখতে পারলে তো ক্ষতি নেই, তাই না? তারপরও যদি কেউ উদ্ধার করতে না পারেন, আমরা পরবর্তী একটা ভিডিওতে এই গল্পটা আবার শেষের অংশটুকু শুনব। এখন আমরা একটু কথা বলি যে আমরা যে যে ইংরেজি শব্দগুলো শিখতে চেয়েছিলাম সেগুলো কি কি। ইল ফেটেড ওম্যান অর্থাৎ কপালকুণ্ডলা, এটা তো আমরা আগেই শিখেছি। প্রোটাগনিস্ট নিয়ে আমরা কথা বলবো যে এই গল্পের প্রোটাগনিস্ট কে। অ্যান্টাগনিস্ট হচ্ছে কাপালিক, যে আসলে গল্পের যে প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্রের বিপরীতে কাজ করে, তার জীবনে ঝামেলা সৃষ্টি করে। আর প্রোটাগনিস্ট হচ্ছে গল্পের মূল বা কেন্দ্রীয় চরিত্র। গল্পটা শুনে এতক্ষণে বোঝা গেছে যে এখানে মূল চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কপালকুণ্ডলা। তবে অনেক সময় দেখা যায় যে সব রকম উপন্যাসেই আমরা যারা নায়ক থাকে, যারা পুরুষ চরিত্র থাকে, তাদেরকে আমরা প্রোটাগনিস্ট হিসেবে চিন্তা করি। তবে এই গল্পে দেখা যায় যে নবকুমার যদিও কপালকুণ্ডলার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, সে কিন্তু আসলে প্রোটাগনিস্ট বা হিরো না, কারণ সে কিন্তু কপালকুণ্ডলাকে উদ্ধার করে না। যদিও সে কপালকুণ্ডলাকে বিয়ে করে নিয়ে গ্রামে চলে আসে, কিন্তু নবকুমারকে প্রথমে কিন্তু উদ্ধার করে কপালকুণ্ডলাই এবং কপালকুণ্ডলাই কাপালিকের হাত থেকে নবকুমারকে উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তীতে নবকুমারের মনে হয় যে কপালকুণ্ডলাকে যদি এখানে ছেড়ে যায় তাহলে কাপালিক হয়তো তার উপরে প্রতিশোধ নেবে, যার জন্য তাকে বিয়ে করে গ্রামে নিয়ে আসে। এবং শেষের দিকেও দেখা যায় যে কপালকুণ্ডলা কিন্তু নবকুমারের জীবন রক্ষার জন্যই আরও কঠিন সিদ্ধান্ত নেয় বা নবকুমারের সংসার বাঁচানোর জন্য আরও কঠিন সিদ্ধান্ত নেয়। তো এই গল্পের প্রোটাগনিস্ট বা মেইন ক্যারেক্টার বা লিড ক্যারেক্টার হচ্ছে কপালকুণ্ডলা। তবে ভিলেন আর অ্যান্টাগনিস্টের মধ্যে যেমন একটু সূক্ষ্ম পার্থক্য আছে, হিরো আর প্রোটাগনিস্টের মধ্যেও একটু সূক্ষ্ম পার্থক্য আছে, যেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে জানব। এখন আমরা আরও কিছু কিছু ইংরেজি শব্দ একটু শিখতে যদি একটু জানতে চাই, তাহলে কপালকুণ্ডলা যে ওকে যখন নবকুমার বিয়ে করে গ্রামে নিয়ে আসে, তো দেখা যায় যে কপালকুণ্ডলা আসলে এতদিন ধরে যেহেতু সে দ্বীপে বনে বনে ঘুরে বেরিয়েছে, তার কিন্তু আসলে খুব একটা সংসারের প্রতি যে মায়া বা নবকুমারকে সে হয়তো বা পছন্দ করে,
কিন্তু তার প্রতি যে একটা অ্যাফেকশন সেটা কিন্তু তৈরি হয় না। তো দেখা যায় যে কপালকুণ্ডলা খুবই উদাসীন একটা জীবনযাপন করে, সংসারের প্রতি বা তার সম্পর্কের প্রতি সে খুব উদাসীন থাকে। ইংরেজিতে এই শব্দটিকে আমরা বলতে পারি ইনডিফারেন্ট, অর্থাৎ কোনো কিছুর প্রতি উদাসীন থাকা। এটার আরও অনেক সিনোনিম আছে, তবে এই শব্দটা আপনারা অনেক জায়গায় দেখবেন আইএলটিএস এর ক্ষেত্রেও, ইনডিফারেন্ট অর্থাৎ উদাসীন। কপালকুণ্ডলা ওয়াজ সো ইনডিফারেন্ট অ্যাবাউট হার রিলেশনশিপ উইথ নবকুমার। এরপরে আমরা যদি একটু পদ্মাবতীর দিকে তাকাই, পদ্মাবতী অ্যাকচুয়ালি নবকুমারের এক্স ওয়াইফ ছিল, এবং পদ্মাবতী যদি নবকুমার এবং কপালকুণ্ডলার মধ্যে চলে আসে তাহলে তাকে আমরা বলতে পারি, যদিও ওখানে বৈবাহিক সম্পর্ক তৈরি হয় না কপালকুণ্ডলার সঙ্গে, পদ্মাবতীর সম্পর্কটা হবে হচ্ছে সতীন, এবং ইংরেজিতে এটাকে বলে হচ্ছে কো ওয়াইফ। এটা মনে হয় আমরা জানি অলরেডি। এখানে কিছু ইন্টারেস্টিং শব্দ আমি যখন এই উপন্যাসটা পড়ছিলাম এবং এই ভিডিওটা করার কথা ভাবছিলাম, কিছু ইন্টারেস্টিং শব্দ আমি শিখেছি রিলেশনশিপ নিয়ে। যেমন রিলেশনশিপে যখন দুজন মানুষ থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে কাপল, কিন্তু একটা রিলেশনশিপে যদি তিনজন মানুষ থাকে আমরা সেটাকে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি বলি, এবং সেখানে দেখা যায় যে এই তিনজন মানুষের মধ্যে তিনজনেরই কিন্তু কনসেন্ট থাকে না এই রিলেশনশিপের মধ্যে। অর্থাৎ দেখা যায় যে এখানে দুইজন দুইজনের প্রতি আকৃষ্ট হয়, তৃতীয় ব্যক্তি এখানে একটা অনধিকার প্রবেশ করে, হয়তো তৃতীয় যে আসে সে হয়তো ওই দুইজনের মধ্যে একজনকে পছন্দ করে, এরকম একটা, এবং সেটা তো অবশ্যই ওই দুইজনের কনসেন্ট থাকে না। কিন্তু যদি এরকম হয় যে একটা রিলেশনশিপ, যে রিলেশনশিপে একের অধিক মানুষ থাকে এবং প্রত্যেকেরই কনসেন্ট থাকে, অর্থাৎ কেউ আসলে অপোজ করছে না, একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরিতে কেউ থাকতে চায় না। কিন্তু যদি এরকম হয় যে কেউ খুব নর্মালি একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি বা মেনে নিচ্ছে, এই ধরনের রিলেশনশিপকে বলা হয় হচ্ছে পলিঅ্যামোরাস রিলেশনশিপ। এবং পলিঅ্যামোরাস রিলেশনশিপের মধ্যে যদি তিনজন মানুষ থাকে তাহলে এই তিনজনকে বলা হয় হচ্ছে ট্রোপল। আমরা যেমন দুইজন থাকলে বলি কাপল, তাহলে তিনজন থাকলে বলা হয় ট্রোপল। তবে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি তিনজনকে কিন্তু আমরা ট্রোপল বলতে পারবো না, কারণ ওই তিনজনের কিন্তু কনসেন্ট থাকে না। ট্রোপলের তিনজনেরই কনসেন্ট থাকবে, অর্থাৎ তিনজনই তিনজনকে পছন্দ করবে এবং কারোরই কোনো আপত্তি থাকবে না। সেক্ষেত্রে হ্যাঁ আমরা বলতে পারি যে একজন লোকের যদি দুইজন স্ত্রী থাকে তাহলে যদি তারা দুইজন সতীন পরস্পরকে মেনে নেয় তাহলে তারা একটা ট্রোপল, কাপল না ট্রোপল। তো এই গল্পে কপালকুণ্ডলার যে ক্যারেক্টারটা ছিল সেটা ছিল হচ্ছে ইনডিফারেন্ট একটা ক্যারেক্টার বা অ্যালুফ একটা ক্যারেক্টার। অ্যালুফ বলতে উদাসীন বোঝানো হয়, যে আসলে খুব বেশি ইন্টারাক্টিভ না, যে একটু নিজের মতো থাকতে পছন্দ করে, তাদেরকে বলা হয় হচ্ছে অ্যালুফ বা ইনডিফারেন্ট। তো নবকুমারের যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা আসলে কীরকম ছিল? নবকুমারের ক্যারেক্টারটা ছিল এরকম যে তাকে যা বোঝানো হচ্ছে সে মোটামুটি তাই বুঝে যাচ্ছে। দ্বীপে যখন ওই মন্দিরের পুরোহিত তাকে বোঝায় যে আপনার এখন কপালকুণ্ডলাকে বিয়ে করে এখান থেকে নিয়ে যাওয়া উচিত, সে মোটামুটি সেটা মেনে নেয়। পদ্মাবতীর সঙ্গে যখন তার বিচ্ছেদ হয় তখন মূলত এই বিচ্ছেদটা ঘটায় হচ্ছে নবকুমারের বাবা, তখনও সে সেটা মেনে নেয়। এবং যখন কাপালিক নবকুমারের গ্রামে এসে কপালকুণ্ডলার নামে নবকুমারকে কুমন্ত্রণা দিতে থাকে, তখন সে কিন্তু কাপালিকের কথা শুনে নেয় এবং কপালকুণ্ডলাকে অবিশ্বাস করতে শুরু করে। এই ধরনের ক্যারেক্টারকে বলা হয় হচ্ছে এমিনেবল ক্যারেক্টার। এমিনেবল হচ্ছে সেই ধরনের মানুষ যারা অন্যের কথা শুনে সহজে বশ হয়ে যায়, অর্থাৎ যাকে পোষ মানানো বা বশ করা বা কথা বলে কোনো কিছু করানো খুবই সহজ। এই ধরনের ক্যারেক্টারকে বলা হয় হচ্ছে এমিনেবল ক্যারেক্টার। ঠিক আছে, এমিনেবল। তো কপালকুণ্ডলা গল্পের এই নবকুমার ক্যারেক্টারটা ছিল হচ্ছে এমিনেবল ক্যারেক্টার। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার নতুন বছর অনেক ভালো কাটুক। ইংরেজি শিখবেন অবশ্যই, কিন্তু পাশাপাশি বাংলাটাও ভুলে যাবেন না। ছোটোখাটো বাংলা নতুন শব্দ শিখলেও খুব একটা ক্ষতি কিন্তু নেই। ও আরেকটা কথা, একটা জিনিস এখানে বলে রাখি বিদায় নেওয়ার আগে, সেটা হচ্ছে যে এই যে কপালকুণ্ডলা বইটা হয়তো আপনার পড়া নেই, বা কপালকুণ্ডলা বাংলা শব্দটাই হয়তো আপনার কাছে খুব বেশি পরিচিত না, বা আপনি যদি কপালকুণ্ডলা উপন্যাসটা পড়তে গিয়ে এমন অনেক বাংলা শব্দ দেখবেন যেই শব্দগুলো আপনার পরিচিত না।
কিন্তু তাই বলে কি আপনি বাংলা বলতে পারেন না বা বাংলা শুনে বুঝতে পারেন না, বাংলায় যোগাযোগ করতে পারেন না? নিশ্চয়ই পারেন। আইএলটিএস ব্যাপারটাও ওই রকম। ইংরেজিতে এরকম অনেক অনেক অ্যাডভান্সড ওয়ার্ড আছে যেটা আপনি জানেন না, ইভেন অনেক নেটিভ ইংলিশ স্পিকাররাও জানে না। দ্যাট ডাজেন্ট মিন যে ওইটার জন্য আপনার আইএলটিএস এক্সাম খারাপ হবে। আইএলটিএস শুধু এটাই দেখে যে আপনি ইংরেজিতে কমিউনিকেট করতে পারেন কিনা। যেভাবে অনেক কঠিন বাংলা শব্দ না শিখেও আপনি বাংলায় কমিউনিকেট করতে পারেন, বাংলায় যোগাযোগ রক্ষা করতে পারেন, সেরকমভাবে অনেক অ্যাডভান্সড ইংলিশ ওয়ার্ড না শিখেও কিন্তু আপনি ইংরেজিতে যোগাযোগ করতে পারেন এবং আইএলটিএস একটা ভালো স্কোর তুলতে পারেন। অবশ্যই কিছু কিছু অ্যাডভান্সড ওয়ার্ড আপনার শেখা লাগবে, তবে ওইগুলা নিয়ে ইংলিশ ভোকাবুলারি নিয়ে অনেক বেশি টেন্সড হয়ে গিয়ে আপনার পরীক্ষা খারাপ করার কিন্তু কোনো মানে হয় না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। টাটা।